আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রাহাত এডুকেশন পয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা বিশ্ববিদ্যালয়ের নার্সিং ভর্তি যোদ্ধারা রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী। যে বিষয়টির কথা শুনলে সবার মাথার উপর দিয়ে পড়া যায় এবং কিচ্ছুই মনে থাকে না। সো একটি ক্লাসে কিভাবে 1 মার্ক এনশিওর করা যায় এবং খুবই দুর্দান্তভাবে কিভাবে বাংলাদেশের নদ নদী যে প্রবাহটা রয়েছে এটা কিভাবে মনে রাখা যায়, যেভাবেই প্রশ্ন আসুক না কেন যেন সহজে তোমরা আনসার করতে পারো। পাশাপাশি আমরা কিন্তু নদ নদীর শাখা নদী এবং উপনদী নিয়ে কিন্তু একটি ভিডিও কিন্তু দিয়েছি, যে কিভাবে শাখা নদী এবং উপনদীগুলো সহজে মনে রাখা যায়। একটি গল্প আকারে 5টা টেকনিক তোমাদেরকে দিয়েছি। এখন আমরা বাংলাদেশের নদীগুলোর উৎপত্তি স্থল এবং বাংলাদেশের নদীর যে মিলনস্থল উভয়ই কিন্তু আমরা মানচিত্রের সাহায্যে দেখাবো। শুধুমাত্র মানচিত্রটা একটু ইমাজিন করবা, দেন তোমাদের সব ধরনের নদীর প্রবাহ নিয়ে সহজেই মনে থাকবে। তাহলে চলো ক্লাসে আমরা দেখে নেই বাংলাদেশের নদ নদী নিয়ে। Rahat's Education Point. নদ নদী নিয়ে কিছু তথ্য আগে একটু দিয়ে দিই, যে বাংলাদেশের নদী কমিশন তথ্য মতে বাংলাদেশের একটা নদী কমিশন আছে। আমরা জানি যে নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুরে অবস্থিত, এবং বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অথবা যদি বলি বাংলাদেশের নদী কমিশন কত সালে গঠিত হয়, এটা হচ্ছে 1977 সালে নদী কমিশন গঠিত হয়। নদী কমিশন গঠিত হয়। খেয়াল করো, এই নদী কমিশন সর্বশেষ 2024 সালে একটি এসে নদ নদীর সংখ্যা তারা দিয়েছেন। কি দিয়েছেন? যে নদ নদীর সংখ্যা বর্তমান বাংলাদেশ হচ্ছে 1008টি। আগে মনে করা হতো 700 নদী রয়েছে বাংলাদেশে, বর্তমান নদীর সংখ্যা হচ্ছে 1008টি নদীর সংখ্যা, এবং এটা হচ্ছে 2024 সালের আপডেট তথ্য। এবং নদ নদী কমিশন অনুযায়ী 1008টি নদী রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদীটির নাম হচ্ছে পদ্মা নদী, এবং সবচেয়ে ছোট নদীর নাম হচ্ছে গাঙ্গিনা, ময়মনসিংহের গাঙ্গিনা নদীটি। এবং বাংলাদেশের যে জেলা দিয়ে সবচেয়ে বেশি নদ নদী প্রবাহিত সেটা হচ্ছে সুনামগঞ্জ জেলা, বিভাগের মধ্যে হচ্ছে ঢাকা বিভাগ। খেয়াল করো, আমরা যদি আরো কিছু তথ্য যদি এখানে দেখি, যে 1977 সালে নদী কমিশন গড়ে উঠছে, পাশাপাশি নদী কমিশন 1008টি নদীর কথা বলছে, পদ্মা নদীর কথা বলছে। এই তথ্যগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো যে বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, এবং পদ্মাকে বলা হয় কীর্তিনাশা নদী। কি বলা হয়? কীর্তিনাশা নদী। এই পদ্মা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, এবং প্রশস্ততম, গভীরতম এবং নাভ্যতম নদী হচ্ছে মেঘনা। আগে ছিল মেঘনা বৃহত্তম, এবং মেঘনা নদী হচ্ছে নাভ্যতম, প্রশস্ততম। এবং সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ নদীর নাম হচ্ছে যমুনা নদী। এই নদীটিকে বলা হয় চরবহুল নদী। কি বলা হয়? চরবহুল নদী বলা হয় যমুনা নদীকে। এবং যমুনা নদীর পূর্ব নাম ছিল হচ্ছে জুনাই নামে খ্যাত ছিল। কি নামে? জুনাই। এবং পদ্মাকে বলা হতো কীর্তিনাশা নদী। কি নদী বলা হতো? কীর্তিনাশা। ওকে, বাংলাদেশের নাভ্যতম এবং দেখা যাচ্ছে গভীরতম এবং প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা নদী। পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী, পাশাপাশি বৃহত্তম নদী, এবং এর আয়তন হচ্ছে 341 কিলোমিটার। কত কিলোমিটার? খুবই মনে রাখবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের পদ্মা নদীটির আয়তন হচ্ছে 341 কিলোমিটার। 341 কিলোমিটার, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে নদী থাকে সেটা হচ্ছে পদ্মা। কোথাও কোথাও মনে করা হয় ব্রহ্মপুত্র হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে দুটি নদী, ব্রহ্মপুত্র এবং পদ্মা। এখন আমরা আসি এই নদ নদী নিয়ে যদি আরো কিছু তথ্য বলি, যে নদ নদী যদি বলা হয়, যে কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। বাংলার দুঃখ বলা হয়ে থাকে দামোদর নদীকে। এবং বিশেষ করে বলা হচ্ছে থেকে পশ্চিমা বাহিনীদের নদী বলা হয় বিল ডাকাতিয়াকে। কি বলা হয়? বিল ডাকাতিয়াকে। এবং চট্টগ্রামের যদি বলি দুঃখ বলা হয় চাকতাই খালকে। কি বলা হয়? চাকতাই খালকে। এবং বাংলার সুয়েজ খাল নামে খ্যাত বাংলার সুয়েজ খাল যদি পরীক্ষা আসে তাহলে এটা অবশ্য হবে গাব খাল। কোনটি হবে? গাব খাল। গাব খালকে বলা হয় বাংলার সুয়েজ খাল। এবং খেয়াল করো, গাব খাল বা গাব খান বলা হয়ে থাকে। এটা হচ্ছে ঝিনাইদহে অবস্থিত। কোথায়? ঝালকাঠিতে অবস্থিত। এখন খেয়াল করো যে বাংলাদেশের নদ নদী নিয়ে কিছু তথ্য কিন্তু তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে নদী রিলেটেড কিছু তথ্য। এখন যদি আসি বাংলাদেশ এবং বাংলাদেশ এবং বাংলাদেশের সীমান্তবর্তী দুটি দেশ রয়েছে। একটি হচ্ছে মিয়ানমার আর একটি হচ্ছে ভারত। একটি হচ্ছে মিয়ানমার আর একটি কি বললাম? ভারত।
এবং মিয়ানমার এবং ভারত উভয়কে দুইটা নদী বিভক্ত করছে। মিয়ানমারকে বিভক্ত করছে মাতামুহুরি নদী এবং বা নাফ নদী। যদি পরীক্ষা আসে, মিয়ানমার এবং বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। কি নদী বললাম? নাফ নদী। এবং বাংলাদেশ এই পাশে সাতক্ষীরা জেলার এই পাশে রয়েছে একটি নদীর নাম, সেই নদীর নাম হচ্ছে বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদী, সেটা হচ্ছে মাথাভাঙ্গা, হারিয়াভাঙ্গা। মাথাভাঙ্গাতে একটা নদী আছে, সেটা হচ্ছে হারিয়াভাঙ্গা। ভালো করে খেয়াল করবে, হারিয়াভাঙ্গা। তাহলে বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা, এবং বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্তকারী এইখানে একটা নদী আছে নাফ নদী। কি বললাম? নাফ নদী। এখন আমরা আসি, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা হচ্ছে 57টি। কয়টি বললাম? 57টি। আন্তঃসীমান্ত নদী হচ্ছে 57টি। এর মধ্যে ভারতের সাথে আছে 54টি এবং মিয়ানমারের সাথে আছে 3টি। মিয়ানমারের সাথে 3টা হচ্ছে নাফ, মাতামুহুরি এবং হচ্ছে সাঙ্গু। কি বললাম? মিয়ানমারের সাথে আছে নাফ, মাতামুহুরি, সাঙ্গু। নাফ নদী বাংলাদেশ মিয়ানমারকে বিভক্ত করছে, ভারত বাংলাদেশকে বিভক্ত করছে, যেটা হচ্ছে এই নদীটার নাম হচ্ছে হারিয়াভাঙ্গা নদী। কি নদী বললাম? হারিয়াভাঙ্গা নদী। তাহলে আমরা আরেকটি বিষয় যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের একটা নদী, যে নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বাংলাদেশেই পতিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে মৎস্য প্রজনন কেন্দ্র গড়ে উঠছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা নদী, সেই নদীটার নাম হচ্ছে হালদা নদী। কি নদীটা? হালদা নদী। এই হালদা নদীটি মূলত হচ্ছে বান্দরবনে অবস্থিত। কোথায় এটা? খাগড়াছড়িতে। হালদা নদীটি কোথায়? খাগড়াছড়িতে, বান্দরবন না, খাগড়াছড়িতে। কারণ কিভাবে মনে রাখবো? হালখাতা দিয়ে। কি দিয়ে মনে রাখবো? হালখাতা দিয়ে মনে রাখবো যে হালদা নদী হালখাতা দিয়ে মনে রাখবো। কারণ হালদা নদীটি খাতা মানে খাগড়াছড়ি, খাতা হচ্ছে খাগড়াছড়ি, হালখাতা দিয়ে মনে রাখবো। যখনই হালদা নদীটির নাম আসবে তখন আমরা হালখাতা দিয়ে না, খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করছে যে নদীটি, এই নদীটি হচ্ছে হালদা নদী। এখানে মৎস্য প্রজনন কেন্দ্র গড়ে উঠছে। ওকে, পাশাপাশি বাংলাদেশে উৎপত্তি লাভ করে বাংলাদেশে এটা হচ্ছে কি পতিত হয়েছে, এবং একটা নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে কি হয়েছে? পতিত হয়েছে। এই নদীটির নাম কি? এই নদীটির নাম হচ্ছে কুলিক নদী। কি নাম? কুলিক। ভালো করে মনে রাখবে, কুলিক নদীটি হচ্ছে বাংলাদেশ উৎপত্তি হয়ে ভারতে গিয়ে পৌঁছেছে এবং ভারতে গিয়ে কি হয়েছে? পতিত হয়েছে একমাত্র। কিভাবে মনে রাখবো? আমরা অনেক সময় কুলি ফেলি না, এক জায়গায় আসি কিন্তু অন্য জায়গায় কুলি ফেলতেছি। অর্থাৎ মনে রাখবা, বাংলাদেশে কুলি ফেলার নামের সাথে মিল আছে একটা নদী, সেটা হচ্ছে কুলিক নদী। অর্থাৎ বাংলাদেশে থেকে ভারতে গিয়ে কুলি ফেলছে। এইভাবে আমরা মনে রাখতে পারবো যে কুলিক নদীটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পতিত হয়েছে, যেই নদীটি আর বাংলাদেশে ফিরে আসে নাই, এই নদীটার নাম হচ্ছে কুলিক নদী। বাকি যে নদীগুলো আছে টাঙ্গর, নাগর, তারপর হচ্ছে মহানন্দা, এই সবগুলো নদী ভারত বাংলাদেশ মিলে, অর্থাৎ আন্তঃসীমান্ত নদী। ভারত থেকে বাংলাদেশ আসছে এবং বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। এখন যদি আমরা দেখি যে কুলিক নদীটা হচ্ছে বাংলাদেশ থেকে উৎপত্তি হয়ে ভারতে গিয়ে কি হয়েছে? পতিত হয়েছে। এখন আমরা নদ নদীর যে অবস্থানগুলো একটু দেখি, প্রধান নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করলেই তোমরা কিন্তু সহজে মনে রাখতে পারবে। খেয়াল করো যে বাংলাদেশের যদি একটা নদী দেখি আন্তর্জাতিক পর্যায়ে, যে নদীটা, সেই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে এই দিক দিয়ে কুড়িগ্রাম হয়ে, কোন দিক দিয়ে? এদিক দিয়ে কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করছে ব্রহ্মপুত্র। তাহলে এইখানে হচ্ছে ব্রহ্মপুত্র কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম দিয়ে। কুড়িগ্রাম ভালো করে মনে রাখবে, কারণ বোর্ডে সবকিছু লেখা যাবে না, বাট কিন্তু তোমরা একটু মনে রাখলে হবে যে ব্রহ্মপুত্র কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এখানে হচ্ছে ব্রহ্মপুত্র। হ্যাঁ, ব্রহ্মপুত্র। এখন আমরা আসি, ব্রহ্মপুত্র বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে। আরেকটি নদী আছে আন্তর্জাতিক, তিস্তা। আরেকটি হচ্ছে তিস্তা নদী, আরেকটা হচ্ছে করতোয়া। তিস্তা এবং করতোয়া লালমনিরহাট এবং নীলফামারী হয়ে কি হয়ে? লালমনিরহাট এবং নীলফামারী অর্থাৎ লাল নীল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র প্রবেশ করছে এবং লালমনিরহাট এবং নীলফামারী হয়ে যে নদীটা হচ্ছে তিস্তা এবং করতোয়া নদীটা। এবং বাংলাদেশের তিস্তা এবং ব্রহ্মপুত্রের মিলনস্থল হচ্ছে কুড়িগ্রামের চিলমারি এলাকায়। কোন এলাকায়? কুড়িগ্রামের চিলমারি এলাকায় সে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র এবং নদীটি। ব্রহ্মপুত্র এবং তিস্তা পরবর্তীতে 1787 সালে এসে ব্রহ্মপুত্রের গতিপথ চেঞ্জ হয়ে যায়। কত সালে? 1787 সালে এসে ব্রহ্মপুত্রের গতিপথ চেঞ্জ হয়ে যায়।
একটা ভূমিকম্পের কারণে 1787 সালে একটা ভূমিকম্প হয়, তখন টাঙ্গাইলে এসে এর গতিপথ চেঞ্জ হয়ে এই পাশে চলে আসে, ব্রহ্মপুত্রের এই পাশে চলে আসে, আরেকটা ব্রহ্মপুত্রের গতিপথ চলে আসে এই দিকে। তো এই দিকে আইসা দেখো রাজবাড়ী গোয়ালন্দে আইসা কার সাথে মিলিত হয় আমরা একটু খেয়াল করি। এই দিকে হচ্ছে পশ্চিমের যে জেলাটি, সর্বপশ্চিমের যে জেলাটি, এই জেলাটির নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। কি জেলা? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে এসে যে নদীটি ভারতের গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে ধারণ করছে, এই নদীটির নাম হচ্ছে পদ্মা। কি বললাম? এই পদ্মা নদীটি বাংলাদেশের গোয়ালন্দ রাজবাড়িতে আইসা এই যে ব্রহ্মপুত্র থেকে যা তার গতিপথ চেঞ্জ হয়ে যে মেঘনা নাম ধারণ করছে, কি নাম? এই মেঘনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে। কোথায়? গোয়ালন্দতে, রাজবাড়িতে। এখানে রাজবাড়িতে আইসা মিলিত হয়েছে, ভালো করে মনে রাখবে, গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়েছে। এবং ভারতের এই পাশে নাগামণিপুরী অঞ্চল থেকে যে একটি সবচেয়ে মিজোরামের নাগামণিপুরী পাহাড় থেকে যে নদীটির উৎপত্তি হচ্ছে বরাক নদী, এই বরাক নদী এবং তুইভাই নদী থেকে সুরমা এবং কুশিয়ারা নামে দুটি নদীর উৎপত্তি হয়। এবং সুরমা এবং কুশিয়ারা এদিকে যায়, সুরমা এদিকে আসে এবং কুশিয়ারা এদিকে আইসা দুইটা নদী মিলিত হয়। মিলিত হয়ে দুইটা নদী সুরমা এবং কুশিয়ারা একসাথে মিলিত হয়। খেয়াল করো, সুরমা এবং কুশিয়ারা ভারতে কুশিয়ারা হচ্ছে তুই ভাই নামে, কি নামে? তুই ভাই নামে। এবং সুরমা হচ্ছে বরাক নদী। কি বললাম? বরাক নদী ভারতে। তো সুরমা এবং কুশিয়ারা বরাক নদী এবং তুই ভাই নদী থেকে আইসা এই পাশে আইসা মিলিত হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে আজমিরিগঞ্জ হবিগঞ্জে। কোন জায়গায়? আজমিরিগঞ্জ হবিগঞ্জ। আজমিরি, আমরা আজমিরি দিয়ে রাখলাম। পাশাপাশি আজমিরিগঞ্জ হবিগঞ্জ থেকে কালনী নাম ধারণ করে মেঘনা কালনী নাম ধারণ করে ভৈরব বাজারে এসে, কোথায়? ভৈরব বাজারে এসে এই যে পুরাতন ব্রহ্মপুত্র এবং যে ভৈরব বাজার আইসা যে মিলিত হয়েছে মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা আইসা ভৈরব বাজারে মিলিত হয়েছে। এইখান থেকে আরেকটা গতিপথ প্রবাহিত হয়েছে। এইটা হচ্ছে যমুনা, এইখানে মেঘনা না, একটু ভুল হয়েছে, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে মেঘনা, এইদিকে হচ্ছে মেঘনা, এইটা হচ্ছে মেঘনা। আর এই যে ব্রহ্মপুত্র থেকে যে নদীটি এসেছে সেটা নাম হচ্ছে যমুনা। কি নাম? যমুনা। খেয়াল করো, তাহলে যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র থেকে যে নদীটি বের হয়েছে শাখা নদী, সেই নদীটি হচ্ছে যমুনা নদী। কি নদী বললাম? যমুনা নদী হচ্ছে বের হয়েছে শাখা নদী হিসেবে। পরবর্তীতে এই বরাক নদী থেকে উৎপত্তি যে নদীটি, এই নদীটির নাম হচ্ছে মেঘনা নদী। কি নদী নাম? মেঘনা নদী। তোমরা একটু চিন্তা করো, যদি একটু খেয়াল করো ভালো করে, ব্রহ্মপুত্র আইসা তিস্তার সাথে মিলিত হয়েছে কোথায়? কুড়িগ্রামে। কোথায় মিলিত হয়েছে? কুড়িগ্রামে, চিলমারি এলাকায়। এবং ব্রহ্মপুত্রের গতিপথ 1787 সালে চেঞ্জ হয়ে যায়, পুরাতন ব্রহ্মপুত্র এদিকে যায়, আর এইদিকে একটা ব্রহ্মপুত্র আসে, এটা কি নামে? যমুনা নামে আসে। কি নামে আসে? যমুনা নামে আসে 1787 সালের পরে। এই যে পুরাতন ব্রহ্মপুত্র এদিকে আইসা যে আজমিরিগঞ্জ হবিগঞ্জে যে একটা নদী আছে, অর্থাৎ কালনী নদী নামে ধারণ করছে, এই কালনী নদী পরবর্তীতে মেঘনা নাম ধারণ করছে কোথায়? ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। তার একটা নদী কয়েকটা নদী নামে ধারণ করছে। তো বরাক নদী থেকে সুরমা এবং কুশিয়ারা এদিকে এসে সিলেট জেলার সুনামগঞ্জ হয়ে সিলেট হয়ে আজমিরিগঞ্জ হবিগঞ্জে এসে মিলিত হয়েছে। কোথায়? হবিগঞ্জের আজমিরিগঞ্জে এসে কি হয়েছে? মিলিত হয়েছে। খেয়াল করো, আজমিরিগঞ্জ হবিগঞ্জে এসে এখানে মিলিত হয়েছে। তো সুরমা এবং কুশিয়ারা কোথায় মিলিত হয়? আজমিরিগঞ্জ হবিগঞ্জে, এবং কালনী নাম ধারণ করছে। এবং পরবর্তী এই নদী পুরাতন ব্রহ্মপুত্রতে এসে এইখানে ভৈরব বাজারে মিলিত হয়েছে। কোন বাজার? ভৈরব বাজারে এসে মিলিত হয়। এখন খেয়াল করো, যমুনা এবং পদ্মা মিলিত হয় রাজবাড়ী গোয়ালন্দ। পরবর্তীতে এই পদ্মা এইখানে আইসা এটা বলে চাঁদপুরে, এইখানে এসে চাঁদপুরে এসে কিসের সাথে মিলিত হয়? চাঁদপুর যদি আমরা দেখি, এই চাঁদপুরে এসে মেঘনা এবং পদ্মা চাঁদপুরে এসে মিলিত হয়। কি হয়? চাঁদপুরে এসে মিলিত হয় মেঘনা এবং পদ্মা। পদ্মা মেঘনা তোমার আমার ঠিকানা, বলি না আমরা? পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। দেখো খেয়াল করো, বাংলাদেশের কিন্তু এমন ভাবে আর জাল বিস্তৃত করছে নদীগুলো, এজন্য নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, রাইট? এখন খেয়াল করো, পদ্মা
পদ্মা বাংলাদেশের পদ্মা এবং মেঘনার যে মিলনস্থল এটা হচ্ছে কোথায়? চাঁদপুরে। পরবর্তী এইগুলো এসে কোথায় কোথায় এসে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে এসে পতিত হয়। পদ্মা এবং মেঘনা চাঁদপুরে মিলছে, পরবর্তীতে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে বঙ্গোপসাগরে এসে মিলিত হয় এবং বঙ্গোপসাগরে এসে এই নদীগুলো পতিত হয়। বাংলাদেশের যে প্রধান নদীগুলো আছে এগুলোর কিন্তু আমরা প্রবাহ অলরেডি দেখিয়ে দিয়েছি যে ব্রহ্মপুত্র হচ্ছে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করছে, পদ্মা চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, বরাক নদী তুইভাই নদী যেখানে হচ্ছে সুরমা কুশিয়ারা সুনামগঞ্জ হয়ে সিলেটে আজমিরিগঞ্জে হবিগঞ্জে মিলিত হয়েছে, তারপর ভৈরব বাজারে এসে মিলিত হয়েছে, চাঁদপুরে এসে মিলিত হয়েছে কি নামে? মেঘনা নাম ধারণ করছে। আর ব্রহ্মপুত্র যমুনা নামে ধারণ করছে, রাজবাড়ী গোয়ালন্দা এসে মিলিত হয়েছে। এই হচ্ছে নদীগুলো। এখন আমরা আসি নদীর মিলনস্থলগুলো দেখলাম, আমরা এখন মানচিত্রের সাহায্যে নদ নদীগুলোর আমরা উৎপত্তি দেখি। পদ্মা নদীর উৎপত্তি, পদ্মা কোথায় থেকে উৎপত্তি লাভ? পদ্মা হচ্ছে গঙ্গোত্রী নামক হিমভা থেকে। কোথায় থেকে? পদ্মা গঙ্গোত্রী নামক হিমভা থেকে উৎপত্তি লাভ করছে। ব্রহ্মপুত্র মানস সরোবরের কৈলাস পর্বত শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করছে। ব্রহ্মা আমরা মনে রাখতে, ব্রহ্মা যেহেতু একজন দেবতা, তারা কোথায় থাকবে? অবশ্যই মানস সরোবর কৈলাস শৃঙ্গে থাকবে, তাই না? সুতরাং ব্রহ্মপুত্র কোথায় থেকে উৎপত্তি লাভ করছে? মানস সরোবরের পর্বত শৃঙ্গ অর্থাৎ কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করে। তিস্তা কোথা থেকে? তিস্তা হচ্ছে সিকিমের পর্বত থেকে। তিস্তা এবং করতোয়া সিকিমের পর্বত থেকে, ভালো করে মনে রাখবে, তিস্তা এবং করতোয়া সিকিমের পর্বত থেকে উৎপত্তি লাভ করছে। আর ব্রহ্মপুত্র হচ্ছে মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করছে। কোথায় থেকে? মানস সরোবর থেকে, কৈলাস সিংহের মানস সরোবর। আর এটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমভা থেকে। কোথায় থেকে? হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমভা থেকে পদ্মা, যেটা গঙ্গা ছিল ভারতে, যেটি হচ্ছে বর্তমান পদ্মা বাংলাদেশে, এবং মানুষের বৃহত্তম নদী এবং আন্তর্জাতিক মানের নদী হচ্ছে এই পদ্মা। অর্থাৎ নদ নদীগুলোর উৎপত্তি এবং নদ নদীগুলোর কি বললাম, বিশেষ করে নদ নদীগুলোর উৎপত্তি এবং মিলনস্থল বললাম। এইখানে একটা নদী রয়েছে হালদা নদী। কি বললাম? হালদা। এই হালদা নদী কোথায় থেকে উৎপত্তি লাভ করছে বলতো? হালদা নদীটি হচ্ছে হালখাতা দিয়ে মনার কারবা, অর্থাৎ খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ থেকে। কোথা থেকে? হালদা নদীটি হচ্ছে খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ থেকে। এখন আমরা যদি দেখি এখানে খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গের উৎপত্তি লাভ করছে, ভালো কথা। এখন নাফ নদী কোথায় থেকে? নাফ নদী মাতামহুরী সাঙ্গু নদীটি মূলত হচ্ছে আরকান পর্বত থেকে। কোথায় থেকে? আরকানের পর্বত থেকে উৎপত্তি লাভ করছে। এই হচ্ছে টোটাল আমাদের নদ নদীগুলো কোথায় থেকে উৎপত্তি লাভ করছে। আমি কিন্তু মুখে বলে দিছি, বোর্ডে না লিখে। বোর্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি দিয়ে দিছি। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে বিধায় আর আমরা কথা বাড়াবো না, সরাসরি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে মানচিত্র তোমরা যদি একটু ইমাজিনেশন করো, তাহলে কিন্তু ইমাজিন করলেই তোমরা বুঝতে পারবে নদীগুলোর প্রবাহ। এইখান থেকে প্রশ্ন আসলে 1 মার্ক তোমরা এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে রাহাত এডুকেশন পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই লাইক করবে। যদি এই ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের যদি উপকৃত হয়ে থাকে, ভর্তি যুদ্ধে যদি এগিয়ে থাকতে চাও, অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। Rahat's Education Point.